সংসার সংসার চ্যানেলে স্বাগত। আজকে আর একজন মায়ের কথা বলবো। এই মা কেমন মা আপনারাই চিন্তা করুন, বিচার করুন। এই আমার খুব নিকট, আমার ভীষণ প্রিয় বন্ধু। আমার 50 বছর কেন 55 বছরে বোধহয় বন্ধু এ। আমি যখন ক্লাস 9-এ ভর্তি হলাম একটা স্কুলে, ও তখন ওই স্কুলেই পড়তো। সেই ক্লাস 9 থেকে ওর সঙ্গে ভাব। ওর নাম অর্পণা। রংটা খুবই চাপা, কোকড়া কোকড়া চুল, চোখ দুটো টানা টানা, স্বাস্থ্যটা সুন্দর। আমরা দুজন খুব বন্ধু হয়ে গেলাম, অর্পণা আর আমি। ও ও আমরা সবাই মধ্যবিত্ত ঘরে। আমরা একসঙ্গে স্কুলে যেতাম, স্কুল থেকে একসঙ্গে ফিরতাম। তারপরে ও ওর জীবনে একটু দুঃখ ছিল। আমাদের না মর্নিং স্কুল ছিল 9-10 সব। তখনও তো স্কুল তো চিরকালই নেগলেক্টেড। তখনও কিছু ভালো স্কুল ছিল, কিন্তু কিছু স্কুল ওরকমই ছিল যে এত স্টুডেন্ট যে পড়াশুনোটা করতো, সবাই স্টুডেন্ট ছিল, যে 9-10কে মর্নিং করে দিয়েছিল। আর সব ক্লাস নিচে হতো, পরে মানে বেলায় হতো। তা আমরা একসঙ্গে স্কুলে যেতাম। ওকে আমরা সকালে স্কুলে কিছু খেয়ে যেতাম। আমাদের সময় তো টিফিন নিয়ে যাওয়ার বাতিক ছিল না, বা নিয়মও ছিল না। তো দু একজন হয়তো আনতো। আমরা অনেকে পয়সা নিয়ে যেত, কিনে টিনে খেত। আর আমাদেরকেও পয়সা টয়সা দিলে তখন আমরা ঝুড়ি ভাজা ওই জাতীয় কিছু কিনে খেতাম। আর ওই যে বিলিতি আমরা এইসব খেতাম, তখনও ছিল। আর ঝুরি ভাজা পাওয়া যেত, ওটা আমাদের খুব প্রিয় খাবার ছিল। 10 পয়সা একটা ঝুরি ভাজা, খুব সম্ভবত কি 1 আনাও হতে পারে, তখন বোধহয় 9 পয়সা চালু হয়নি। তারপরে ও কিন্তু খুব একটা কিছু, ওর মুখটা খুব শুকনো লাগতো। আমরা সকালে আমাদের ওরম আজকালকার দিনের মতো তো না, আমরা সকালে ভালোই টিফিন করে যেতাম। হয়তো পাউরুটি, মিষ্টি, বা বাড়িতে চিড়ে টিড়ে মেখে দিত, অত ভোরবেলা আমরা খেয়ে চলে যেতাম দুধ চিড়ে। ও মনে হয় খুব একটা কিছু খেত না। কারণ আমরা যদি কিছু মাঝে মাঝে বন্ধুরা খাবার আনলে ও খুব খুশি হয়ে খেত। আর যখন আমরা স্কুল থেকে ফিরতাম, আমরা বেশ ফ্রেশ হয়ে ফিরতাম, কিন্তু ওকে যেন একটু ক্লান্ত লাগতো। আর ওকে খুব বাড়িতে কাজ করতে হতো, কেন ওর বাড়িতে একটা মজার ব্যাপার এই কারণে বলছি, ওর অনেক ভাই বোন ছিল। ও এক দাদা আর এক দিদি মামার বাড়িতে থাকতো বেহালায়। ওরা ওখানেই পড়াশুনো করতো। দিদি চাকরি করতো আর পড়তো, আর দাদা ওখানে ইঞ্জিনিয়ারিং করতো, মামার বাড়িতে থাকতো। কিন্তু দিদিকেও কোনো দিন দেখিনি, দাদাকে মাঝে মধ্যে দেখেছি। আর ওরা এইখানে যে বাড়িতে থাকতো, সেখানে ওর ওপরে আরও 2 দাদা, নিচে এক ভাই। বাবা রেলে সাধারণ চাকরি করতেন। তখন রেলেও খুব একটা মাইনে ভালো ছিল না, কিন্তু যতদূর মনে ওর মামার বাড়ির অবস্থা ভালো ছিল। কেন ওর মাকেও দেখতেও খারাপ ছিল না, ফর্সা টর্সা, কিন্তু কোনো সময় কারোর সঙ্গে, আমাদের বন্ধুদের সঙ্গে কোনো দিন হেসেও কথা বলেননি। যদি জিজ্ঞেস করতাম অর্পণা আছে, হ্যাঁ বা নেই বলে দিতেন। বেশিরভাগ সময় দেখছি ও কোনো না কোনো কাজ করছে। ক্লাস 9-10-এ পড়ি তখন আমরা। তারপরে খুব ভালো রেজাল্ট করে পাশ করে আমরা সব যখন কলেজে চলে গেলাম, তখন ও আমরা প্রি ইউনিভার্সিটি পড়েছিলাম। আমরা স্কুল ফাইনাল দিয়েছিলাম, দিয়ে প্রি ইউনিভার্সিটি পড়েছিলাম। তখনও 9-10-11 একটা ছিল, কিন্তু আমি সায়েন্স পড়বো বলে, আরও কমার্স পড়বে বলে আমরা প্রি ইউনিভার্সিটি পড়েছিলাম কলেজে। তা কলেজে ইংলিশ, বাংলা এইসব ক্লাসগুলো একসঙ্গে হতো। আমরা বন্ধুরা মিলে ওকে যখন ডাকতে যেতাম, 10টা 11টা যেমন ক্লাস থাকতো, ও দেখতাম এক বালতি জামা কাপড় কাচ্ছে কলতলায় বসে। আমরা যেই গেলাম, মাকে বললো, মা জামা কাপড়গুলো মেলে দিও, হাত মুখটা ধুলো, চুলটা আঁচালো, একটা শাড়ি পরলো, চলে এলো। তখন তো শাড়ি পরতো, তো শাড়ি পরলো, চলে এলো। হ্যাঁ, তুই কিছু খাবি না? ওই সকালে চা বিস্কুট খেয়েছি, একটু টিফিন নিয়ে নিলাম। বলে, একটু কি টিফিন নিয়েছিস রে? সবাইকে বলতো না, ডাল ভাত, আলু ভাতে হয়ে গেল, ওইটাই টিফিনে খাবে। তখন আমরা আবার কলেজে অনেকক্ষণ ক্লাস থাকতো, তো টিফিন নিয়ে যেতাম। তা ও খুব একটা কারোর সঙ্গে শেয়ারও করতো না। আর তখন না আশ্চর্য, যত শেয়ার করার ব্যাপার ছিল না। আমি হয়তো একটা কেক নিয়ে গেলাম, কেউ হয়তো মুড়ি মুড়কিও এরম নিয়ে যেত, বেশিরভাগই স্যান্ডউইচ নিয়ে যেত। হ্যাঁ, যে যার মতো। কোনো দিন ভালো কেউ কিছু করে আনলে বাড়িতে, তালের বড়া বা কাঁঠাল টাঠাল হলে, তখন ভাগ করে খাওয়া হতো। ওই রোজ ডাল ভাত আলু ভাতে একবারও খেয়ে কোনো দিন আমাদের 4টে পর্যন্ত ক্লাস থাকতো, কোনো দিন হয়তো আবার একটু আগেও শেষ হতো। ও বাড়ি এসে আবার টিউশানি করতো। কি ব্যাপার বুঝতাম না।
টিউশনি করতো, ওর মাকে কোনো দিন হাসি মুখও দেখিনি, মেয়েকে খাবার দিচ্ছে তাও দেখিনি, পোশাকও খুব সাধারণ ছিল। এইভাবেই আমরা পড়াশুনো করছি। 11 আমাদের প্রি ইউনিভার্সিটি আমরা পাশ করে গেলাম, গিয়ে আমি সায়েন্সে বিএসসি ভর্তি হলাম, আরও কমার্সে চলে গেল। তখনও খুব একটা দেখা সাক্ষাৎ হতো না, কিন্তু ছুটির দিন হলে আমরা দুজনে খুব মনে প্রাণে গল্প করতাম। আর ওর বাড়িতে ওর মা ভীষণ ওকে অত্যাচার করে, মানে কি, ওর খাওয়া দাওয়া দেখে না, ও টিউশনি ফিউশনি করে আসে, তার মধ্যে ঘরের কাজ করায়। বা ও যে একটু তাড়াতাড়ি বাবার ভাত রান্না হয়েছে, কিন্তু ওকেও যে একটু খেতে হবে সেটা ওর মা চিন্তা করতো না, ওকে অন্য কাজ করতে করতো আর খারাপ টাইম পেত। ওর বাবা তো খেয়ে অফিস যেতেন, তারপর ওর ভাইরাও তো সব গভর্নমেন্ট স্কুলে পড়তো, ভাই দাদা সব, তাদেরও খাবার হতো, কিন্তু ওর হতো না কেন জানি না। ওর মায়ের একটা কি বিরাগ ছিল মেয়ের ওপরে, মানে লোকে হয়তো সৎমাই ভাবতো, কিন্তু সেটাও না, চেহারার অনেক মিল ছিল। আসলে আমার মনে হয় ওর মায়ের হয়তো মানসিক কিছু একটা ছিল, যার জন্যে সেই রাগটা হয়তো মেয়ের ওপরেই ফলাতো, বা ও মেয়ে হয়েই বলেই বোধহয় ওর ওপরে হতো। একমাত্র দিদি ওকে খুব ভালোবাসতো শুনতাম, দিদি আসলে মাঝে মাঝে ওকে খুব সুন্দর করে চুল বেঁধে দিত, সাজিয়ে দিত। পুজোর সময় ওর দিদি আসতো শুনেছি, আমরা পুজোর সময় বেশিরভাগ সময় কলকাতায় থাকতাম, আমাদের আর পুজোর সময় ওর দিদিকেও দেখা হয়নি, ওর সঙ্গে খুব একটা পুজো কাটানো হয়নি। তাই এরকম চলছে। আমার ফার্স্ট ইয়ার শেষ হলো, আমাদের বাড়ি একটা দুর্ঘটনা ঘটলো, আমরা আবার ওখান থেকে বেহালায় চলে আসলাম, আমার বাবা মারা গেলেন। ওর সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল, 1 বছর মতো সেটেল হতে আমাদের সময় লাগলো। আর আমার তো বন্ধুর জন্য ভীষণ মনটা কাঁদছে, অনেক সুখ দুঃখের গল্প ছিল। কীরকম একবার যেমন ওর খুব জ্বর হয়েছে ভাইরাল, তারপরে ও নিজের টিউশনির টাকা একটা হরলিক্স কিনেছে, সে ওর মা না বেঁকিয়ে বেঁকিয়ে আমাদের সামনে তো বলে না, ওকেই নাকি বলে, হ্যাঁ বড়লোকের বেটি, একটু জ্বর হয়েছে হরলিক্স কিনে খেতে হচ্ছে, টাকাটা সংসারে দিলে কাজে লাগে। বলছে দেখ আমায় তো উঠতে হবে, কলেজ যেতে হবে, টিউশন যেতে হবে, তখনও 2টো টিউশন ধরেছে, আমি নিজের পয়সায় কিনেছি, দেখ তাও আমাকে কীরকম বলে। আমাদের তো এরকম দেখা অভ্যেস না, আমাদের মা বাবা আমাদের খুব যত্ন করতেন, আমার বন্ধুদেরও। তাই বলছি না, এক একজন ব্যতিক্রমী থাকেন। আর আমার যা প্রবলেম, আমি মা হিসেবে কি আমি সেটা আমার বাচ্চার ঘাড়ে সেটা শোধ নিতে পারি? খুবই মানসিকই হয়তো কোনো মায়ের সমস্যা ছিল, কিন্তু ছেলেদের সঙ্গে তো ওরকম করতেন না। যাকগে, তারপরে 1 বছর পরে একটু আমারও পরিস্থিতিটা একটু ঠিকঠাক হয়েছে, তখন আমি আবার গেছি উত্তরপাড়ায়, বেহালা থেকে গেছি। খুব আশা নিয়ে গেছি যে ওদের বাড়িতে 2 দিন থাকবো। হ্যাঁ, সে জানি খারাপ ব্যবহার ওর মায়ের, তাও কি আর 2 দিন, আমি একদিন কি আর থাকতে দেবে না? আর না দিলে আরও বন্ধুর বাড়ি যে সেখানে চলে যাব। তখন বন্ধুরা তো বন্ধুর বাড়ি থাকা টাকা ওসব তো কোনো ব্যাপার ছিল না, আর আমাদের মাও ছেড়ে দিতেন। তারপরে গিয়ে দেখছি কি ওর মা রান্না করছে, আর রান্নাঘরে ও ঘুমোচ্ছে, হাতে বালা, কানে সুন্দর দুল, গলায় হার, ওখানে মায়ের রান্নাঘরটায় সামনে একটা বিছানা পাতা, ও ঘুমোচ্ছে। ওর মা বললেন ও খুব অসুস্থ। আর ইতিমধ্যে ওর একটা দাদা ইঞ্জিনিয়ারিং পড়তেন, সেই ওদের কাছে থাকতো, সেই দাদা বিশাল রেজাল্ট করেছে, করে আর যাদবপুরে থেকে পাশ করেছে, করে ইন্ডিয়ান এয়ারলাইন্সে বিশাল চাকরির মাইনের চাকরি পেয়েছে। তা যার জন্যে ওদের অবস্থাটা অনেক উন্নত হয়েছে কি জানি না, দেখি এত যার মা কোনো দিন একটা মুখে খাবার তুলে দেয়নি, আর ও তো কানে হাতে কোনো দিন আমরা ঘড়ি টড়ি পরতাম, কিচ্ছু ছিল না। তারপরে গিয়ে দেখছি ও মরার মতো ঘুমোচ্ছে। ওর মা বলল যে ওর খুব শরীর খারাপ, ও ডিপ্রেশন আর কি, যেটা বুঝলাম। বললো ও কিচ্ছু করতে পারছে না, ও খালি ঘুমোয় আর উঠলেই কাঁদে, ওই জন্য ওকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অথচ সেই হাতে বালা, গলায় হার, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে শুয়ে আছে। আর কী করবো, ভীষণ মনে দুঃখ হলো। অন্য বন্ধুর বাড়ি গিয়ে একটু গল্প টল্প করে বাড়ি চলে আসলাম। তার আবার 5-6 মাস পরে, সবসময় তো যাওয়া যায় না, 5-6 মাস পরে মনটা ভীষণ কাঁদছে, খবর নেওয়ারও কোনো উপায় নেই, তখন তো আর ফোন নেই, তখন ফোন মানে এরকম মুঠো ফোন তো আর নেই। তারপরে আর ওদের বাড়িতেও ফোন নেই, কিংবা ওদের বাড়িতে তখন হয়তো হয়েছে দাদার এতে খুব ভালো পরিস্থিতি, তারপরে গিয়ে দেখি ওদের বাড়ির চেহারাই পাল্টে গেছে। হ্যাঁ, সুন্দর করে সব বসার ঘরে সোফা সেট সাজানো, সুন্দর পালঙ্ক, তখন ও একটু সুস্থ হয়েছে। তখন ওর সঙ্গে খুব গল্প বললো যে যা যা ঘুরে আয়, আমি যেতে যেতে আমি একটু ইচ্ছে করেই দেরি করে গেছি দুপুরের দিকে, তারপরে ওর মামাকে খাওয়ালেন, তারপরে একটু দুজনে গল্প করলাম, একটু এলোমেলো কথা, মনটা খারাপ খারাপ। তারপরে দুজনে গঙ্গার ঘাটে গিয়ে গল্প করছি। বললো জানিস তো
আমাকে ডাক্তার বলেছে খুব মানে গল্প করতে, ঘুরে বেড়াতে। আমাকে না এখন ওরা খুব ঘুরে বেড়ায়, কিন্তু সেই এটা আর ফেরত পেলাম না। সেই বন্ধুত্ব, সেই গল্প, সেই মেয়ে কোথায় হারিয়ে গেছে। তারপরে খুব মনটা খারাপ হলো। ওই কিছুক্ষণ গল্প করলাম, আমি কি পরিস্থিতিতে আছি, কেমন আছি, ওসবও জিজ্ঞেস করার হুঁশ নেই। নিজের কথাই বললো। জানিস তো মা না আমায় খুব ভালোবাসে, মা না আমায় খুব খেতে দেয়, জানিস তো যত্ন করে, দেখ কত গয়না পরিয়ে দিয়েছে। আবার নিজেই বলে যখন শখ ছিল তখন দেয়নি, এখন করে কি হবে বল, আমার তো বন্ধুও নেই, কোথাও যাইও না, ডাক্তার আমায় খালি বেড়াতে বলেছে, বুঝেছিস দাদা, শেষদা মাঝে মাঝে আমাকে ঘুরতে নিয়ে যায়। তারপরে আমি সেদিনটা থেকে চলে আসলাম। আর একবার গিয়েছিলাম ওর দাদার বিয়েতে। সেও খুব সাজগোজ করেছে। তখন ওর দিদিকে এক নজর দেখেছিলাম, অন্য আর এক বড়দাকে। খুব সাজগোজ টাজগোজ করিয়ে দিয়েছে দিদি, কিন্তু সেই এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেইভাবে স্থিতি নেই। যে মেয়েটা অত দায়িত্বশীল ছিল, অত বন্ধু ছিল, খুব খারাপ লাগলো। বললো তুই এসেছিস, তুই এসেছিস। আমি একটুখানি কিছুক্ষণ থেকে একদম সন্ধ্যের একটু পরে আমি আবার ফেরত চলে আসলাম। তারপর থেকে আর যোগাযোগ নেই। একবার ওর বাবার সঙ্গে আমার মায়ের অফিসে দেখা হয়েছিল, বলল ওই কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, পেনশন নিতে এসেছিলেন বোধহয়, ভালো থাকে ওই রকমই আছে। তারপরে বোধহয় বহুদিন কেটে গেছে, আমি জানি না আমার সেই প্রিয় বন্ধুটা কিভাবে কোথায় আছে। কিন্তু আমি জানি না, এও বুঝি না এ কেমন মা, যে মেয়েটাকে, সুস্থ মেয়েটাকে অসুস্থ করে দিল। আর এমন অসুস্থ, মানসিক রোগ তো ভালো হলেও কিন্তু রেশ অনেক সময় থেকে যায়। এর জন্য পরিবেশ লাগে, যত্ন লাগে। এই পর্যন্ত বন্ধুটার কথা আমি এখনও ভুলতে পারি না। ভাবি যদি কোথাও দেখা হয় চিনতে পারবো কি, মনে হয় ওর চুলটা দেখে হয়তো চিনতে পারবো। এখনও ওকে কোনো অচেনা জায়গায়, স্টেশনে, বেড়ানোর জায়গায় গেলে আমি না মনে মনে ওকে এখনও খুঁজি। সবসময় মনে থাকে না, ওর চেহারার কাউকে দেখলেই মনে হয় ও নয় তো। আর যাওয়াও হয়নি, আর বহুদিন হয়ে গেছে, বেঁচে আছে কিনাও জানি না। মায়ের নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা ছিল, যেটা মেয়ের উপরে এসে পড়েছিল। ছেলেদের তো অযত্ন করেননি। আজ এই পর্যন্ত। আমার চ্যানেল দেখতে থাকুন। নমস্কার।